এরপরে আমি বলছি হাউ টু অর্গানাইজ ইনফরমেশন। এই অর্গানাইজ ইনফরমেশন হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেমস, জেনারেল সিস্টেমস। এগুলো আমি আর বেশি পড়ছি না, কেন কি আপনারা অলরেডি পড়ে এসছেন। ডিডিসি, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, কোলন ক্লাসিফিকেশন, বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, ব্রড সিস্টেমস অফ অর্ডারিং, ফ্যাসেটস অফ স্ট্রাকচার্স, নোটেশন, মেইন ক্লাস, ডেফিনিশন, স্কোপস, ইন্ডেক্স, এগুলো সব আপনারা পড়েছেন বিলিবেসিতে। ঠিক আছে, এটাকে এইখানে খুব ছোট্ট করে দেওয়া আছে, ফলে একটুখানি পড়লেই কিন্তু আপনাদের পুরোটা রিভাইভ হয়ে যাবে। হবে কি না? যে আপনাকে যদি ছোট্ট করে কোশ্চেন আসে যে ডিডিসি সম্বন্ধে বলো, বা ইউডিসি সম্বন্ধে বলো, বা চেঞ্জ ক্লাসিফিকেশন সম্বন্ধে বলো, এর ডিফিকাল্টিস কি, কি পারবেন না? যদি বলা শর্ট নোট লেখো ইউডিসি 6 নম্বরে, লেখা যাবে না? ডিডিসি লেখা যাবে না? একটুখানি পড়ে নিলেই হয়ে যাবে। এটা আমি ডিটেলসে যাচ্ছি না, তাই না? লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, এটা তো পড়তে হবে। এগুলো তো আমি বলে দিলে কোনো লাভ হবে না যে এটা কোন সালে হয়েছিল। লাইব্রেরি অফ ক্লাসিফিকেশন এবং লাইব্রেরি অফ ক্লাসিফিকেশনের মধ্যে কল নাম্বারের মধ্যে মার্ক 21 ইউজ করে হচ্ছে, সেইগুলো আপনাকে বলতে হবে যে মার্ক 21 কি কি ক্যাটালগ আছে, ওসিএলসির কি কি ফিল্ড আছে, সিস্টেমস কি কি আছে, ওসিএলসি যে জেনারেল ওয়ার্ক, একটু তো এগুলো পড়ে নিতে হবে, তাই না? এই তো এইগুলোর মধ্যে এই যে মনে করেন ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল কাকে বলে, ইনফরমেশন রিট্রিভাল হাউ ক্যান বি ডান ইন ইনফরমেশন রিট্রিভাল, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনফরমেশন রিট্রিভাল, এগুলো থাকেই। আপনি 3 বছরে কোশ্চেন অ্যান্সার দেখলেই দেখতে পাবে 5 বছরে, লাস্ট 4 বছরে সব একরকম কোশ্চেন আসছে। তারপরে তোমার এগুলোর মধ্যে আসবে যে হোয়াট ইজ ডিডিসি, হোয়াট ইজ ইউডিসি, শর্ট নোট অফ ডিডিসি অথবা ইউডিসি অথবা বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোল, এইগুলোর মধ্যে শর্ট নোট আসে। বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন কাকে বলে, এরকম ছোট ছোট শর্ট নোট আসে। এগুলো একটুখানি করে পড়ে, এগুলো এই শর্ট নোট গুলো পড়তে গেলে প্রথমে আপনাকে পড়তে হবে কি হবে, যে প্রথমত এইভাবে পড়তে হবে যে এই বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন যদি হয়, এই ক্লাসিফিকেশনটা কে করেছিল। এই যে বিবলিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, হেনরি এলউইন, এগুলো আপনাকে পরে মুখস্থ করতে হবে, এবং এটা কোন সালে হয়েছিল। ইউএসসি তে হয়েছিল এবং এই ব্লিস স্টেটেড করেছিল এটা কোন সালে হয়েছিল, এবং ব্লিস ক্লাসিফিকেশন অ্যাসোসিয়েশন এই ক্লাসিফিকেশনটাকে তৈরি করেছিল, এবং কোন সালে করেছিল সেইটা আপনাকে পড়ে মনে রাখতে হবে একটুখানি। এগুলোতে একটুখানি না পড়ে রাখলে মনে থাকবে না। তারপরে তার আন্ডারে তারা কি করেছিল, জেনারেল ক্লাসিফিকেশন করেছিল, ফিলোসফি করেছিল, ম্যাথমেটিক্স করেছিল, সায়েন্স করেছিল, এইগুলো করেছিল। এইগুলো ম্যাক্সিমামটাই শর্ট নোট আসে, বুঝেছেন? ফ্যাসেট কাকে বলে, নোটেশন কাকে বলে, এগুলো সব কিন্তু আপনারা ওই সময় পড়েছিলেন ইয়েতে কি বলে বিলিবেসিতে। ঠিক আছে, শুধু এখানে ওটা একটু ঝালাই করে নেওয়া, বুঝতে পেরেছেন? এই দেখুন, এই যে আছে বেসিক সেকেন্ড আউটলাইন অফ বিএসও, এই শুধুমাত্র একটু ঝালাই করে নেওয়া। এই যে ক্লাসিফিকেশন সিস্টেম, স্পেশাল সিস্টেমস, এগুলো কিন্তু একটা করে কোশ্চেন প্রতিবারই থাকে। দেখবেন আপনারা যদি প্রথমে যান যে হোয়াট ইজ এ নিড ফর স্পেশাল স্কিমস, why is a type, what type of special schemes are there, how to design a special schemes, the role of logical divisions of facets, এইভাবে এই কোশ্চেন্স গুলো জেনারেলি আসেই আমাদের। যে ক্লাসিফিকেশনের মধ্যে আমার কি কি স্কিমের মধ্যে আছে, যে আমার আছে ডিডিসি, ইউডিসি, এলডিসি, এবং ডিডিসি আমাদের আছে, ডিডিসি বিভিন্ন এডিশন আছে। ডিডিসির মাধ্যমে বিবলিওগ্রাফি কন্ট্রোল আমরা কি করে করছি, রঘুনাথন করেছিলেন সিসিসি, এবং সেগুলো আমরা জানি। তো সেইগুলো আমাদের এগুলো সমস্ত শর্ট কোশ্চেন আসে। এবার নিড ফর স্পেশাল স্কিমস, যে এতগুলো করার পরেও আমাদের কেন স্পেশাল স্কিমস দরকার হয়, কেন কি দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো যে সাবজেক্ট আছে বা ক্লাসিফিকেশন আছে যেগুলো কি আমরা সহজে সেগুলোকে আমরা সিস্টেমেটিক্যালি ভাবে অর্গানাইজ করতে পারছি না। বলছে ল্যাক অফ কোএক্সিস্টেন্সনেস, যে আমি যদি দেখা যায় যে এই যতগুলো ক্লাসিফিকেশন স্কিম আছে তার মধ্যে দেখা যায় যে অনেকগুলো সিস্টেমস আছে হুইচ ইজ নট কভারিং হোললি। তো whenever there is no whole coverage, তখন আমাকে নতুন স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমস বা বিভিন্ন স্কিমস এর মাধ্যমে আমাকে যেতে হবে। এবং এই কোশ্চেনের মধ্যে আমার হয়তো অনেক কোশ্চেন আছে যেখানে আমার হয়তো 2টো সাবজেক্ট আছে কি 3টে সাবজেক্ট আছে, সেইখানে হয়তো সেই ক্লাসিফিকেশন স্কিমটা আমাকে ফ্লেক্সিবিলিটি দেয়নি, সেই ক্ষেত্রে আমাকে ওই স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমস আমাকে ইউজ করতে হবে। সো টাইপস অফ স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমস হচ্ছে জেনারেল special schemes dealing with only the particular, specifically in sometimes very fine detail bit learning and classifying of other subjects. Generally types of special schemes, এগুলো কিন্তু প্রতিবারই আসে, কিন্তু আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, the 2 examples of later types, যেমন ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, এরা যেমন মনে করো ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, এটা হচ্ছে ইউএসএ তে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। আমার অপরচুনিটি হয়েছিল এখানে যাওয়ার। তো এই ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে আপনারা ভাবতে পারবেন না, ইট হ্যাজ গট 18,000 এমপ্লয়িজ। ও ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এত বড় অর্গানাইজেশন, যেখানে ইচ
সাবজেক্ট হ্যাজ এ লাইব্রেরি। যে আজকে একটা চোখের ডাক্তারেরও একজন লাইব্রেরিয়ান আছে, চোখের ডাক্তারের সঙ্গে একজন লাইব্রেরিয়ান আছে, হয়তো একটা অপারেশন করতে যাচ্ছে, সেইখানে চোখের ডাক্তার সেই চোখের অপারেশন করতে যাওয়ার আগে সে লাইব্রেরিয়ানকে হি উইল কনসাল্ট দ্য লাইব্রেরিয়ান যে আমাকে এই অপারেশন করতে গেলে পরে যে এর কোনো স্পেশাল কোনো নতুন ইয়ে টেকনিক বেরিয়েছে কিনা, কোন তার নতুন কোন ডিফিকাল্টিজ বেরিয়েছে কিনা, কি বেরিয়েছে, লাস্ট মোমেন্টে হোয়াট রিসোর্সেস দে হ্যাভ টু বি দেয়ার। সো এই জন্য এইগুলো হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট অফ দিস। তারপর হচ্ছে ডিজাইন অফ দ্য স্পেশাল স্কিমস হচ্ছে যে এই ডিজাইন অফ স্পেসিফিক অল স্কিমস হচ্ছে যে এগুলো আমাকে ইনফরমেশন রিট্রিভালের জন্য লাগে। তারপর হচ্ছে রোল অফ লজিক্যাল ডিভিশনস অফ ফ্যাসেটস, এগুলো সবই হচ্ছে হিস্টোরিক্যাল আসপেক্ট, সুতরাং এগুলোতে একটুখানি পড়তে হবেই, বুঝতে পেরেছেন? এগুলো মানে পড়িয়ে কিছু তেমন লাভ হবে না। যেমন মনে করুন এই ক্যাটেগরিজ অফ সাবজেক্ট ফিল্ডস, এর মধ্যে আমাদের রয়েছে যেমন হি প্রুভ বি কল্ড দ্য ফান্ডামেন্টাল ক্যাটেগরি পার্সোনাল ম্যাটার্স, এই যে আছে এনার্জি, স্পেস, টাইম, এগুলো করেছিল রঙ্গনাথন। ব্রিটিশ ক্লাসিফিকেশন স্কিম করেছিল সিআরজি। পিএমএসটি করেছিল রঙ্গনাথন, পার্সোনালি ম্যাটার, এনার্জি, স্পেস অ্যান্ড টাইম, তাই না? অ্যাসাইনিং অফ দ্য টার্মস ক্যাটেগরি সিআরজি, এগুলো কিন্তু আপনারা অলরেডি পড়ে এসছেন, কিন্তু পড়ে আসেননি? ফ্যাসেট অ্যানালিসিস, ক্লাসিফিকেশন অফ মেডিসিন, এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা ডিডিসি যখন বিলিবেসিতে পড়ে এসছেন, শুধুমাত্র এখানে একটুখানি ঝালিয়ে নেবেন। এই যে ডিভিশন অফ ফ্যাসেটস, অ্যারেস, এগুলো সব কিন্তু আপনারা ইয়েতে বিলিবেসিতে পড়ে এসছেন। এক্সট্রালজিক্যাল স্টেপস ইন ক্লাসিফাইং ডেসক্রিপশন, যে আমার সাইটেশন অর্ডার কি করে, আমার কম্বিনেশন অফ অর্ডারে ইন্ডেক্স হবে, ইন্ডেক্সের মাধ্যমে আমি কি করে এই সাইটেশন এই অর্ডারের মাধ্যমে আমি কি করে ক্লাসিফাই করব, আমার ক্লাস বিল্ডিং কি করে করব সাইটেশন অর্ডার অনুসারে, যে আমার কোন ক্লাসটা আগে যাবে, কোন ক্লাসটা আমার পরে যাবে, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমার বিল্ডিং টেকনোলজি ইউজ করে হাউ রিলেশনশিপ অর্গানাইজ করে হাউ ডু এই ক্লাসিফিকেশন। সো ফাইলিং অর্ডার অফ দ্য ক্লাসেস, যে আমি কি করে করব ফাইলিং অর্ডার হচ্ছে নোটেশন। আমরা যখন ক্লাসিফিকেশন করি আমরা জানি কি তিনটে প্লেনে ক্লাসিফিকেশন হয়, সেটা কি আমরা জানি? তিনটে কোন কোন প্লেনের উপরে আমাদের ক্লাসিফিকেশন হয় বলতে পারবেন? আইডিয়া প্লেন, ভার্বাল প্লেন, নোটেশন প্লেন, অ্যাকর্ডিং টু রঙ্গনাথন। এবং এই অ্যাকর্ডিং টু রঙ্গনাথন এটা হয়েছে, কিন্তু পরে দেখা গেছে যে সবাই এটাকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে কেন দেখা গেছে যে ক্লাসিফিকেশন করতে গেলে পরে আমাকে প্রথমে যে কোনো কিছু আমার প্রথমে আইডিয়া আসতেই হবে, তাই না? আমি যদি কোনো জিনিসটা এটা কিন্তু খুব মানে লজিক্যাল কনসেপ্ট উনি বলেছেন, কেন কি আমি যদি প্রথমে একটা আইডিয়া আমি না করি, তারপরে যদি আমি ভার্বালে যদি সেটাকে না করি, তা না হলে পুরো যদি আমি না লিখতে পারি, তবে আমি কি করে ক্লাসিফাই করবো, তাই না? আইডিয়া পেন আপনারা যে কোনো ক্লাসিফিকেশন করেছেন, মনে করুন ডিডিসি করতে গেলেও আপনাকে প্রথমে ভাবতে হয়েছে যে এটা যদি হয় মেডিসিনের বই, এটা মেডিসিন আমার হতে হবে, মেডিসিন হলে পরে মেডিসিন আমাকে লিখতে হবে, প্রথমে ভাবতে হবে যে মেডিসিন এটা কোন আসপেক্টে যাচ্ছে, তারপরে তো গিয়ে আপনি নাম্বারটা খুঁজেছেন, নোটেশন প্লেন মানে ইউ আর ফাইন্ডিং দ্য নাম্বার। সো তার এক্সাম্পলস অফ স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমস, আমাদের এছাড়াও বিভিন্ন স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম আছে, যেমন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, তারা আলাদা তাদের স্কিম বানিয়ে রেখেছে। কেন কি ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি আমাদের স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম কেন দরকার হয়েছে, যে আমাদের এই ক্লাসিফিকেশন স্কিমের মধ্যে সবকটা সাবজেক্ট ইয়ে করতে পারে না। আজকে মনে করো স্পেস রিসার্চের উপরে যে এত রকমের টার্ম আছে, সেগুলো কি সব ক্লাসিফিকেশন স্কিমের মধ্যে পাওয়া যাবে? তাহলে স্পেস রিসার্চের জন্য তাদেরকে আলাদা করে স্কিম তৈরি করতে হবে, তবে তারা সেই জিনিসটাকে ক্লাসিফাই করে রাখলে পরে তার পার্টিকুলার জিনিসের উপর তারা জিনিসকে খুঁজে পাবে। যেমন আমাদের ইলেকট্রনিক টেকনোলজি, ইলেকট্রনিক সার্কিটস, অ্যাম্পলিফায়ার্স, এইগুলো সমস্ত কিন্তু ফিজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল ক্লাসিফিকেশন স্কিমে তারা করেছে, এআইপি করেছে, আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স। আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এই ইউএসএ, যে এরা এইটাকে করেছে। তারপরে হচ্ছে লন্ডন এডুকেশন অফ ক্লাসিফিকেশন, লন্ডন এডুকেশন ক্লাসিফিকেশন তারা কি করেছে, ইউএসসি তে আরবান এরিয়াতে করেছে, ইউটি টাউন, টাউন, বিটি আছে, বিটি মানে কি, বিটি মানে হচ্ছে ব্রডার টার্ম, ন্যারোয়ার টার্ম, অ্যান্ড হচ্ছে আরটি মানে হচ্ছে রিলেটেড টার্ম। এবার হচ্ছে লন্ডন ক্লাসিফিকেশন, কি করে লন্ডন ক্লাসিফিকেশন হচ্ছে এগুলো আপনারা একবার একটু জাস্ট দেখে নেবেন। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এইটা সিআরজিটা কিন্তু রঙ্গনাথনেরই প্রথম আইডিয়া ছিল 1975-এ। তারপরে রঙ্গনাথন যখন বিদেশে ছিলেন তখনই এইটাকে করেছিলেন, এবং 75-এ এটা পরে সিআরজি পাবলিশ হয়েছিল উনি মারা যাওয়ার পরে। এক একটা চ্যাপ্টার ধরে কি করে কোশ্চেন আসতে পারে তাও আমি কিছু কিছু করে হিন্টস দিয়ে দিলাম, সেইভাবে কিন্তু কোশ্চেন গুলো আপনারা দেখবেন যে যদি আপনি পরীক্ষার কোশ্চেন পেপার খুলে দেখেন 4 বছরে এইগুলোর মধ্যে থেকে আসে, ওইগুলো থেকে আমি কি করে পড়ে নেবো, বুঝে নেবো, সেটা বলতে হবে। একটুখানি এটাকে কোরিলেট করতে গেলে পরে আপনারা যে আগে পড়ে এসছেন সেটাকে একটু ভাবতে হবে, তাই না? ডিডিসি অলরেডি পড়ে এসছেন, সিসিসি পড়ে এসছেন, তো এটা একটুখানি রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? ওইটা একটুখানি যারা ভালো করে পড়েননি তাদেরকে আরেকবার পড়ে নিতে হবে, যারা ভালো করে পড়ে এসছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইজি হয়ে যাবে, তাই না? এই দেখুন এই থেসারাস কথাটা কোথা থেকে এসছে প্রথমে একটু জানুন।
ঠিক আছে? এই থেসারাস কিন্তু প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে 10 নম্বরের কোশ্চেন আসেই আসে। এই এরিয়াটায় দেখবেন আপনারা যতবার কোশ্চেন করে দেখেছেন যে ও ঘুরিয়ে ফিরিয়ে কোনো কমন মানে এবছর আসেনি বলে পরের বছর আসেনি, এরকম খুব কম হয়। থেসারাসটা এমন একটা জিনিস, মানে বিভিন্ন আসপেক্ট দিয়ে জানতে হয়। তো থেসারাসটা জানতে গেলে পরে আমি মিনিমাম কতটুকু জানবো সেটুকু আমি বলে দিচ্ছি আগে, ঠিক আছে? যেটা জানিয়ে রাখলে পরে যাতে অন্ততপক্ষে আমি যেটাই আসুক না কেন ভুলে হলেও কিছুটা লিখতে পারবো। তাহলে আমাকে প্রথম হচ্ছে থেসারাসটা হচ্ছে দ্য গ্রিক থেসারাস। এটা আমাকে প্রথম যে কোনো কিছু জানতে গেলে পরে থেসারাস, যে কোনো কিছু করতে গেলে আমাকে বুঝতে হবে যে সেই জিনিসটা কি। আমি একটা বলেছিলাম যে এর আগেও পড়িয়েছিলাম, বলেছিলাম যে এনি কনসেপ্ট ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন হাউ টু ডু, হোয়াট ইজ দ্যাট, ওয়াই, হোয়াট, হোয়াই, হাউ, ওয়েন, হোয়ার, এই 5টা কনসেপ্ট বলেছিলাম কি, যে এনিথিং টু বি ডিসক্রাইবড শুড বি গিভেন হোয়াট, হোয়াই, হাউ, ওয়েন, হোয়ার, দিস 5 কনসেপ্ট শুড বি ক্লিয়ার। তাহলে আমাকে যদি বলতো তাহলে হোয়াট ইজ থেসারাস, এই থেসারাস হচ্ছে গ্রিক থেসারাস থেকে এসছে এবং এই ট্রেজারি মিনস, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল বলছে থেসারাস as an archaeological term, a treasury of temple, etc., and courts in use of 1736. আমাকে দুটো দেখো এর মিনিংটা চেষ্টা করো বোঝার, তাহলে কিন্তু সারাদিন জীবনে ভুলবে না। ট্রেজারাস ইজ এ আর্কিওলজিক্যাল টার্ম। আর্কিওলজিক্যাল টার্ম মানে কি? আর্কিওলজি আমি কখন বলি? আমি আর্কাইভে কখন চলে যাই? যখন আমার পুরোনো জিনিস বার করে আসতে হয়। তাহলে আর্কিওলজিক্যাল টার্ম মানে হচ্ছে, থেসারাস মানে হচ্ছে একটা টার্মের উৎপত্তি কোথায় আছে সেইটা থেসারাস বলে দেয়। বুঝতে পেরেছেন? থেসারাস বলতে কি বোঝাচ্ছে, যে আর্কিওলজিক্যাল টার্ম মানে কি, আমার থেসারাস বলছে একটা টার্মের অরিজিন কোথায় আছে সেইটাকে আমাকে এই থেসারাস আমাকে বলে দিচ্ছে। আমাকে বলে দিচ্ছে থেসারাসকে তার সাবজেক্টের মিনিং কি, তার রিলেটেড সাবজেক্ট কি হতে পারে, তার উপরে কি ছিল আগে, তার নাম, তার উপরের অংশ কি, তার নিচের অংশ কি, সে রিলেটেড টার্ম কি, নিয়ারার টার্ম কি, ফিলেটারি সিকোয়েন্স, এই থেসারাসের মাধ্যমে তারা কি সাবজেক্ট অ্যারে অফ টার্মস এর আমাকে ডিফাইন করে দিচ্ছে। এটা হচ্ছে থেসারাস। An interesting account has been given by the Spark Jones. উনি কি বলেছেন, যে ট্রিটমেন্ট অফ সিনোনিমাস অ্যাজ ইট রেলিভেন্ট টু দ্য হিস্ট্রি অফ থেসারি, যে আমি সিনোনিমাস টার্মসের যে হিস্ট্রি আছে সেইগুলোর আমি তার ইয়েতে পাবো। So Jones maintains that organization of a vocabulary or a conceptual basis as an old idea, so which has appeared in different cases different. আমরা থেসারাসকে কিন্তু আলাদা অন্য একটা কথায় বলি, এটা হচ্ছে ভোকাবুলারি কন্ট্রোল। ভোকাবুলারি কন্ট্রোল মানে আমরা কথা বলছি তাই তো, শব্দ চয়ন করছি, এই শব্দকে কি করে আমি কন্ট্রোলের মাধ্যমে আনবো, কোন শব্দটা আগে কোন শব্দটা পরে, শব্দের বিপত্তি কিভাবে হয়েছিল, শব্দের উৎপত্তি কি হয়েছিল, সেইটাকে কিন্তু কন্ট্রোল করে ভোকাবুলারি ক্লাসিফিকেশন। আমরা বলছি যেটা শব্দের ক্লাসিফিকেশনের মাধ্যমে ভোকাবুলারি বলা হয়। So Sanskrit বলছে যে সাবজেক্ট অফ ক্লাসিফিকেশন অফ দ্য vocabulary grouping relates to the goes back by Sanskrit, আমাদের আজকে থেকে বলছে না, অমর কোষা, the classification, onomostic pollux and alfix of the Anglo-Saxon Latin glossary, এরাও আমাদের এই থেসারাস সম্বন্ধে বলেছে। যে কি বলছে, আমাদের বলছে যে থেসারাস সম্বন্ধে বলছে যে নলেজ, সায়েন্স, লার্নিং, এরুডিশন। আমি যদি একটা সাবজেক্টকে যদি আমি তার দেখি না, যে আজকে যে একটা নাম বললে পরে আমি তার সিনোনিমাস খুঁজে বেড়াই, এই সিনোনিমস থেকে আসবে, এই থেসারাস থেকেই আসবে। ইগনোরেন্ট, ইলিটারেট, আনলার্ন, আনলার্টার্ড, একই বারবার যাতে আমাকে ইউজ না করতে হয় সেই জন্য আমি করতে পারি। তাহলে আমাদের এই রজার্স বলছে, ডিড নট থিঙ্ক দ্যাট his thesaurus as a dictionary, but rather than as a literary aid. His works and regarded as a successor of the Crave's work. রজেট কি বলেছেন, এইগুলো কিন্তু আসে যে আপনি রজেট থেসারাস সম্বন্ধে কিছু বলুন, ঠিক আছে, বা ক্রেভ থেসারাস সম্বন্ধে কিছু বলুন। রজেট কি বলেছেন, যে রজেট, তাহলে আমাকে রজেট যদি থেসারাস সম্বন্ধে কি বলেছে বলতে বলে, তাহলে আমি থেসারাস কি সেটা অন্তত আগে বলি। থেসারাসের উৎপত্তি, থেসারাস ওয়ার্ডটা কোত্থেকে এসছে, মনে করুন রজেট আমি যদি কিছুটা ভুলেও যাই, এই কথাটা আমার কাছে মনে থাকবে যে আমি থেসারাস ওয়ার্ডটা এসছে থেসারি থেকে, গ্রিক ওয়ার্ড থেকে এসছে, এবং এইটা থেকে সিনোনিমাস হয়েছে, এবং সিনোনিমাস ওয়ার্ড এবং ভোকাবুলারি কন্ট্রোলের জন্য এটা এসছে। তো স্পার্ক জন ট্রেসেস দ্যাট origin of synonyms in dictionaries and identifies vocabulary normalization. তাহলে আমি বলছি যে ভোকাবুলারি কন্ট্রোলের জন্য সে নর্মালাইজেশন করেছে। মডার্ন ইউসেজ মে বি সেড দ্য ডেট ফ্রম দ্য 1852 when Peter Mark Rogers published his first edition of the Thesaurus of English words and phrases. তার মানে কি আমার থেসারাস কিন্তু এসছে প্রথম 1852, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কি এখন 1852 থেসারাস নিয়ে চলবে? তার মধ্যে মাধ্যমে কত ওয়ার্ড এসে গেছে, কত চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি থেসারাস ইজ এ ডেইলি আপডেটিং ফেনোমেনা, তাই না? কি থেসারাস ইজ এ ডেইলি আপডেটিং ফেনোমেনা কিনা?
তাই না? প্রতিদিন নতুন নতুন শব্দ আসছে। আজকে যখন এই চ্যাট জিপিটি নতুন এসছে, এই চ্যাট জিপিটি কি গত বছরে ছিল? দেয়ার ইজ নো চ্যাট জিপিটি। তাহলে আপনি থেসারাস যে গুগল যান চ্যাট জিপিটি পাবেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তখন হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি 8952 তে আসেনি, তাহলে কি করে তা পাবে? এই যে নতুন নতুন ওয়ার্ড আসছে, তার বিপত্তি কি করে এসছে, সেই ক্রোমোজোমটা যদি কেউ ফলো করে, তাহলে বিভিন্ন থেসারাসের মাধ্যমে এইটাকে পেতে পারবে। So first there are classes over the external world. Class 1 abstract relations, class 2 space, and is concerned with the movement of shapes and sizes, while being the human heart and soul. Class 6 emotions, religion, and mortality. There is a logical progression from the abstract concept to the material universe. তাহলে উনি কি বলছেন, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থেকে মেটেরিয়াল ইউনিভার্সের মধ্যে যেতে পারছে, এইটা বলছেন রজার্স। রজার্স borrowed his schemes from the natural history with its hierarchical of the phyla, classes, orders and families. এটা শুনেছেন? ফাইলা, অর্ডার, ক্লাসেস, অর্ডার অ্যান্ড ফ্যামিলিজ। ফাইলা, ক্লাসেস, অর্ডার্স অ্যান্ড ফ্যামিলিজ, এটা হচ্ছে যে কোনো বটানি অথবা জিওলজিতে যারা আছে তাদেরকে যে অর্গানাইজেশন করা হয়, এইভাবে তাদেরকে ক্লাসেস মধ্যে করা হয়, ফাইলা, ক্লাসেস, অর্ডার্স অ্যান্ড ফ্যামিলিজ। এইটাও রজার্স বলেছেন যে এইভাবে থেসারাস করা দরকার। রজার থেসারাস হ্যাজ টু ক্যারেক্টারিস্টিক্স, ইট পারপাস হ্যাজ ইট অ্যান্ড পারপাস অ্যান্ড আর্টিস ফর্ম, আর্টি মানস রিলেটেড টার্মস. So its purpose is to help the users to move from an idea to the word which the user may use in expressing that idea in a written text. উনি বলছেন যে একটা হচ্ছে, তিনি কি বলছেন যে পারপাসটা কি হচ্ছে, যে আমার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে কি করে আমি নতুন ওয়ার্ডের মাধ্যমে লিখতে পারবো, সেইটা হচ্ছে প্রথম এই যে রিটেন টেক্সট। আমার যে আইডিয়াটা আছে, আইডিয়াটাকে আমি কি করে টেক্সটের মধ্যে ফিরতে পারবো। তারপরে এই জন্য আমরা বলি যে থেসারাস ইজ দ্য ট্রি অফ দ্য ক্লাসিফিকেশন। থেসারাস হওয়ার পরে ক্লাসিফিকেশন করে আমি নোটেশনে গেছি। থেসারাস ইজ এ ভার্বাল। তাহলে একটা হচ্ছে আইডিয়া প্লেন থেকে ভার্বাল প্লেনে আসলো, সেটা কিন্তু থেসারাস। বুঝা গেল? আইডিয়া প্লেন থেকে যখন ভার্বাল প্লেনে এলো, তখন এটা হলো থেসারাস। তারপরে যখন আমি নোটেশন প্লেনে নিয়ে গেলাম, তখন সেটা হয়ে গেল ক্লাসারাস বা ক্লাসিফিকেশন। বুঝা গেল? এরপরে আপনাকে বুঝতে হবে যে আর্লি এক্সপ্লোরার্স ইন দা আইআর সিস্টেম। আইআর মানে কি? এই যে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্কেস্টার, first thesaurus actually developed for controlling vocabulary of an information retrieval systems. আমি প্রথমেই বললাম না যে কন্ট্রোলিং ভোকাবুলারি, ল্যাঙ্কেস্টার বলেছে যে কন্ট্রোল ভোকাবুলারি মানে কি, আমার শব্দের বিন্যাসকে, শব্দকে কি করে কন্ট্রোল করব, সেইটা হচ্ছে ভোকাবুলারি কন্ট্রোল, সেটা হচ্ছে থেসারাস। সেটা হচ্ছে আমার আইডিয়া প্লেন, নোটেশন প্লেন, এই ভার্বাল প্লেন। Verbal planning can be vocabulary control and information retrieval systems constituted by the Dew Point Company USA and appears to the date from the 1959. And the Dew Point thesaurus became the immediate predecessor of the chemical engineering thesaurus brought out by the American Institute of Chemical Engineering in 1961. According to the masterman, Joyce and Needham triggered of the idea of using thesaurus for classing and indexing through the paper titled The Thesauri Approach to Information Retrieval in 1958. So Armed Services Technical Information Dew Point Choice, এটাও অনেক সময় আসে যে আমাদের ইনফরমেশন আর্লি এক্সপ্লোরার অফ দ্য ইনফরমেশন রিট্রিভাল সিস্টেমস বলে ছোট্ট শর্ট নোট আসতে পারে। তারপরে এইটা একটা খুবই আসে মোটামুটি মেশ। আপনারা দেখবেন যে মেডিকেল সাবজেক্ট হেডিংস, এটা কিন্তু প্রায় আসে, আপনারা দেখবেন দেখে আছেই। Its first, তাহলে মেডিকেল ফার্স্ট এডিশন আমাকে বলতে কি বোঝায়? It was first edition appeared in 1960, but the second edition in 1963 was first designed and specifically fused for the post-coordinate machine-based systems in medlars. Machine-based system মানে তখন থেকে এটা কম্পিউটারাইজ হয়েছে। The thesaurus of 16,000 description used in indexing in the biomedical literature is thus published in the part of 2 Index Medicus in January each year and is revised each year to incorporate new headings as well as any deletions and changes. এই বছরে দুবার করে এই মেডিকেল সাবজেক্ট হেডিংস পাবলিশ হতো, এখন আর সেটা পাবলিশ হয় না, এখন এটা অনলাইন হয়ে গেছে। হেডিংস আর অল ইন বোল্ড, preferred terms in logical large capitals. এই যদি এই টিপিক্যাল এন্ট্রি ইন দ্য মেস আর অ্যাজ ফলোজ, এইভাবে মেসের মধ্যে যদি আপনি দেখতে পান যে ফরেনসিক ডেন্সিটি, ফরেনসিক মেডিসিন, ডু প্রসেস, তারপর হচ্ছে ক্রিমিনাল ল, ফরেনসিক ডেন্সিটি, ফরেনসিক মেডিসিন, এইভাবে এগুলোকে
কিভাবে মেসের মধ্যে রয়েছে সেটা আপনারা যদি দু একটা কোনো লাইব্রেরিতে যান, যদি মেসের যদি যেতেন আপনাকে মেডিকেল লাইব্রেরিতে যেতে হবে। তারা যদি কেউ কল্যাণীতে থাকেন কল্যাণী এইমস লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন, বা যারা ইয়েতে থাকেন সায়েন্স লাইব্রেরি যেমন আছে সেগুলো কলকাতা শহরে অনেকগুলো সায়েন্স লাইব্রেরি আছে, তার সেখানে গিয়ে মেডিকেল সাবজেক্ট হেডিংস আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে থেসারাস অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক টার্মস, বুঝলেন? টেস্ট টেস্ট দিয়ে দিলে কিন্তু আর কারো মনে থাকবে না। থেসারা অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক টার্মস, টেস্ট দিলে পরীক্ষা লেখা যাবে, টেস্ট দিলে পরীক্ষা লেখা যাবে না, সব ভুলে যাবে, তাই না? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক টার্মস, তাহলে বুঝতে পারছো কত রকমের থেসারাস হতে পারে। যে কোনো একটা রকমের থেসারাস সম্বন্ধে পরীক্ষায় আসে। ইনিস হচ্ছে ফিজিক্সের উপরে বলে, এটা ইন্টারন্যাশনাল ইনিস থেসারাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ইনিস থেসারাস একসময় এই সমস্ত ফিজিক্সের উপরে সমস্ত কম্পাউন্ডস বা বায়োকেমিক্যাল অ্যাসিডের কম্পাউন্ডস এগুলো সমস্ত ইনিস থেসারাস ওয়াজ পাবলিশড ইন 1970 under the aegis of the IAEA, International Atomic Energy Association, except for the minor changes testimonies urinated from thesaurus in 1969. So English thesaurus এটা পড়বে, এখানেও বড়ার টার্ম থাকছে, ন্যারোয়ার টার্ম থাকছে, বুঝতে পেরেছো? ইন্সপেক্ট থেসারাস, তাহলে কি কি ধরনের থেসারাস আছে দেখতে পাচ্ছেন তো? ইউনেস্কো থেসারাস, এই প্রতিটা থেসারাস সম্বন্ধে থাকে 2-3টে থেসারাস সম্বন্ধে মিনিমাম একটু পড়ে নেবেন, ঠিক আছে? কেন অনেক সময় দেওয়া থাকে যে থেসারাস কাকে বলে, ডিফাইন এনি ওয়ান অফ দ্য থেসারাস, সেরকম দেওয়া হয়, তখন কিন্তু একটা দুটো পড়লেই অনেকটা লিখে দেওয়া যায়। আমি যদি বলি বিবলিওগ্রাফিক্যাল রেকর্ড অ্যান্ড কন্ট্রোল মানে কি, মানে হচ্ছে আমার কি, যে আমার বিবলিওগ্রাফিক্যাল ডেটা আছে, বিবলিওগ্রাফিক রেকর্ড অ্যান্ড কন্ট্রোল। বিবলিওগ্রাফিক রেকর্ড অ্যান্ড কন্ট্রোল মানেটা কিন্তু একটা মনে হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ এ বিবলিওগ্রাফিক্যাল রেকর্ড অ্যান্ড কন্ট্রোল। আজকে যে কোনো বই পাবলিশ হচ্ছে, যে কোনো জার্নাল পাবলিশ হচ্ছে, যে কোনো আর্টিকেল নিউজ পেপার পাবলিশ হচ্ছে, এই যে গুলো পাবলিশ হচ্ছে সেইগুলোকে যদি আমার রেকর্ড না থাকে তাহলে কি আমি সেইগুলোকে কন্ট্রোল করতে পারবো? আমি তো প্রথমত হচ্ছে যে একই বই বিভিন্ন লোকে ছেপে দেবে, একই জিনিস ছেপে দেবে, তা অন্যের বই অন্যের নামে ছেপে দেবে, তাহলে সেইগুলোকে কন্ট্রোল করতে গেলে পরে হাউ দিস বিবলিওগ্রাফি কন্ট্রোল, তার মানে কি আমাদের এই লাইব্রেরিয়ানদের এই কন্ট্রোল করতে হবে যে কি করে আমাদের প্রতিটা সাবজেক্টের উপরে বিবলিওগ্রাফি তৈরি করে প্রতিটা বইয়ের উপরে বিবলিওগ্রাফি তৈরি করব, এই বিবলিওগ্রাফিটা কন্ট্রোল করব কি করে, এবং তার জন্য কে কে আমার এর আছে, মানে সাথেই কে কে আছে, যে হু উইল ডু দ্য কন্ট্রোলিং। বোঝা গেল বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোলটা সম্বন্ধে অন্তত মিনিমাম কি, যে আমার কাছে যত বই আসছে, যত জার্নাল আসছে, যত আর্টিকেল আসছে, সব আমার বিবলিওগ্রাফিক্যাল ডাটা। এটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে বিবলিওগ্রাফিক্যাল ডাটা আসছে আমার কাছে, এই ডেটাগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে যে কি করে করা যায়। এই যে ডকুমেন্টস ইন্টার রিলেশনশিপস, আমাকে যদি দেখা যায় যে এই যে আমি এক্ষুনি বললাম যে ডকুমেন্ট ইন্টার রিলেশনশিপ মানে কি, আমি দেখবো যে একটা ডকুমেন্ট একই রকমের মতো আছে, তাহলে সেই ডকুমেন্টগুলোকে আমি ঠিক করে রাখবো কিনা। মনে করুন একই সাবজেক্টের উপরে বিভিন্ন লোক পাবলিশ করছে কিনা, একটা সাবজেক্টের উপরে তো একটা বই বেরোচ্ছে কি, একটা বই বেরোচ্ছে না, হাজার হাজার বই বেরোচ্ছে, লাখে লাখে বই বেরোচ্ছে, তো সেই বইগুলোকে যে তার ইউনিকনেস বইয়ের মধ্যে আছে কিনা, তার কন্ট্রোল কি করে আছে কিনা, সেই বইটা আমার পার্টিকুলার চাইলে আমরা ইউজারকে দেবো কি করে, সেই কন্ট্রোলটাকে হচ্ছে এই ইন্টার রিলেশনশিপ কন্ট্রোল, যে আমি কি করে ডকুমেন্টের মধ্যে ইন্টার রিলেশনশিপ কন্ট্রোল আছে। তারপরে আছে আইডেন্টিফিকেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন, আমার এটার মধ্যে দেখতে হবে যে এটার পেপার কপি আছে কি প্রিন্ট কপি আছে কি সিডি-রম কপি আছে না এনটিটি আছে, এইগুলো আমাকে বিভিন্নভাবে দেখতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে বিবলিওগ্রাফিক কন্ট্রোলের মধ্যে এর বিভিন্ন ভেরিয়াস এডিশন আছে, যে আজকে মনে করুন একটা বইয়ের 5টা এডিশনে বেরোচ্ছে, একটা বইয়ের বিভিন্ন কন্টিনিউশন বেরোচ্ছে, মানে মাল্টি ভলিউমে বেরোচ্ছে, বা কখনো আজকে এই বছর ফার্স্ট ভলিউম বেরোলো, পরের বারে সিরিজ হিসেবে বেরোচ্ছে, আইটেমস ইন দ্য সেম সিরিজ, সেম অ্যান্ড সিমিলার ওয়ার্কস অন ভেরিয়াস কালেকশন, আবার একই রকমের কালেকশনের উপরে বিভিন্ন লোকের বার করছে, যে ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ক, কেউ যদি বিভিন্ন ডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ক করছে, সাইটেশন অ্যানালিসিস করছে, বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্স দিচ্ছে, এইগুলো দিয়ে আমার করতে হচ্ছে, সেইগুলি হচ্ছে ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি। তার মানে কি, যে এইগুলোর মাধ্যমে আমাকে বার করতে হবে যে ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি। এই বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোল মানে হচ্ছে আমি তো তাহলে বুঝতে পারবো যে আমাকে ক্যাটালগ করতে হচ্ছে। তা ক্যাটালগ করতে গেলে পরে আমি বলি কি, ক্যাটালগ করতে গিয়ে আপনারা কি করেন, ক্যাটালগ করতে গেলে পরে আপনাকে বার করতে হয় স্টেটমেন্ট অফ দ্য রেসপন্সিবিলিটি, তাই না? স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি কার উপরে ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি আছে, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির উপরে ডিপেন্ড করে আপনি ক্যাটালগ করছেন। তেমনি এই ইন্টেলেকচুয়াল রেসপন্সিবিলিটি যদি আপনি না ডিসাইন করতে পারেন তাহলে আপনি বিবলিওগ্রাফিকে কন্ট্রোল করতে পারবেন না। কেন কি, আপনি যদি পার্টিকুলার টাইটেলকে ঠিকভাবে যদি ক্যাটালগ না করেন তাহলে পিপল উইল নট এবল টু গেট দ্য রিট্রিভড ইনফরমেশন। সেই ফিজিক্যাল ডেসক্রিপশন এগুলো আমাকে সেইগুলোর মধ্যে চালিয়ে যেতে হবে। সো এই ডেসক্রিপটিভ ACR2
এর মাধ্যমে আমাকে এইগুলোর মাধ্যমে করতে পারবো। তাহলে এই বিবলিওগ্রাফি কন্ট্রোল কি হচ্ছে, যে ইজ এ বেসিক অ্যাপারেটাস ফর দ্য নলেজ ম্যানেজমেন্ট। আমাকে এই বিবলিওগ্রাফি কন্ট্রোল হচ্ছে আমাকে নলেজ ম্যানেজমেন্টের জন্য একটা বেসিক অ্যাপারেটাস। যে আমি যদি বিবলিওগ্রাফি কন্ট্রোলকে না করতে পারি, যদি ক্যাটালগ প্রপারলি করতে না পারি, আমি যদি ক্লাসিফাই যদি পার্টিকুলার না করি, আমি যদি ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম যদি প্রপারলি না করি, তাহলে কিন্তু আমার এই যে মেইন যে নলেজ ম্যানেজমেন্ট সেটাকেই আমি করতে পারবো না। তাহলে এটা হচ্ছে knowledge bibliographical control is a apparatus to the knowledge management. So bibliographical control is not just a preparation of the list of documents or bibliographies, but it performs many functions. এগুলো একটুখানি ভালো করে পড়ে নেবেন। Identification of all documents produced in any physical format, আমি একটু আগেই বললাম। Identification of the individual works contained within the document, যে আমি কি করে বুঝতে হবে যে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি আমি পাবো, যে আইডেন্টিফিকেশন ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, পার্টস অফ এ ডকুমেন্ট, এই পার্টটা কে করেছে, এর ডিস্টিংক্ট ফিচার, যে এর মধ্যে এডিটর আছে, এডিটরের কতখানি রেসপন্সিবিলিটি, কতখানি ইন্ডিভিজুয়াল অথরের রেসপন্সিবিলিটি, সেইগুলো আমার বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোলের মধ্যে আসছে। প্রোভাইডিং অ্যাক্সেস পয়েন্ট, আমার এইটা দিয়ে যদি করতে পারি, আমি এটা অথর দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে, না টাইটেল দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে, না এডিটর দিয়ে অ্যাক্সেস পয়েন্ট হবে, সেইটাকে আমি কন্ট্রোল করতে হচ্ছে। প্রোভাইডিং এন্ড কালেকশন অফ অল বিবলিওগ্রাফিক্যাল রেকর্ডস প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দিস স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমার এইটা ফরম্যাট করতে গেলে পরে হুইচ স্ট্যান্ডার্ড ফরম্যাট আই শুড ফলো। Providing the location of the document where this document is available, identifying methods of access, CD-ROM, hard disk, etc. So এই অপারেশন অফ বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোল আমাকে দেখতে হবে। এই বিবলিওগ্রাফিক্যাল কন্ট্রোলের পরে কিন্তু 10 নম্বরে কোশ্চেন, 8 নম্বরে কোশ্চেন কিন্তু আসেই, এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট নয়। This unit explains how with the arrival of non-print media libraries have undergone a major changes. The concept of single library services as stand-alone institution has become obsolete. So bibliographical data have attained the most significant positions for bibliographical record and bibliographical control. তার মানে কি, আমার বিবলিওগ্রাফি, আমার লাইব্রেরিতে যে বিবলিওগ্রাফি আছে, বিবলিওগ্রাফি মানে কি, ক্যাটালগ, বিবলিওগ্রাফি, এগুলো তো পড়েছেন, পড়েন সময় পড়েছেন তো, ক্যাটালগ কাকে বলে, বিবলিওগ্রাফি কাকে বলে। এই ক্যাটালগ গুলোকে যদি আমি করতে পারি, সেইগুলোকে যদি আমি বিবলিওগ্রাফির মাধ্যমে রাখতে পারি, তাহলে বিবলিওগ্রাফির কন্ট্রোল মানে কি, আমার লাইব্রেরি, আমার ইয়েতে সারা যে কোনো দেশের যত কিছু ইনফরমেশন বেরোচ্ছে, সেইটাকে যদি আমি একটা জায়গায় না পারি, তাহলে আমি সেটা বিবলিওগ্রাফি কন্ট্রোল করতে পারবো? যে আমার তাহলে বিভিন্ন লোক বিভিন্ন রকম পাবলিশ করবে, তার মধ্যে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন থাকবে না, কিছু থাকবে না, জানা যাবে না যে কোনটা কোন সাবজেক্টের মধ্যে আছে, এত বই বেরিয়েছে, কেউ সেই বইটা খুঁজে পাবে না। তাহলে সেইটাকে কন্ট্রোল করতে গেলে তো আমার একটা পার্টিকুলার কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। তারপর সেই বিবলিওগ্রাফি কন্ট্রোল করতে গিয়েই তো আমার ISBN এসছে, ISS এর নাম্বার এসছে কিনা। So bibliographical control become this is, এবং সেটা আমাকে কিভাবে করবো, আমাদের লাইব্রেরিয়ানদের কি কি প্যারামিটার আছে সেইগুলো আমি ওইখানে বললাম। বুঝে গেল?